বসাবো। তোমাদের কোয়েশ্চেনেই বলা থাকবে যে এইচটিপি তে কেমিক্যালটা নেওয়া হয়েছে না এসএটিপি তে। ঠিক আছে, এরপর মোলের আর একটা ফর্মুলা হচ্ছে n ইজ ইকুয়াল টু এস ভি, অথবা এস এর বদলে অনেক সময় আমরা সিও লিখে থাকি। ঠিক আছে, তো এস আর সি এটাকে কি বোঝাচ্ছে? দ্রবণের মোলারিটি। আর ভি দ্বারা কি বোঝাচ্ছে? লিটার আয়তন। লিটারের মধ্যে লিটার আয়তনে ভলিউমটাকে আমরা নিচ্ছি। এরপর কি, এইটা অনেক ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। এইটা হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এস ভি এম বাই 1000 বা 1000। তাহলে ভিটা এখানে কি? মিলিলিটারে আয়তন। আর এস বা সি এখানে দ্রবণের মোলারিটি, যেটা আমরা জানি। ডাব্লিউ আমরা আগেই শিখে এসেছি এখান থেকে, যে যতটুকু কেমিক্যাল তোমাকে দেওয়া আছে গ্রাম এককে ওটা নিতে হবে, আর আণবিক ভর। ঠিক আছে, ওই হিসাবে ক্যালকুলেট করলে আমরা এই এই ফর্মুলা দিয়ে আর কি মেইনলি ডাব্লিউটা বের করতে পারি। ঠিক আছে, এখন আর একটা জিনিস তোমরা খাতায় লিখবে, এই জিনিসটা আমরা যেহেতু জানি n ইজ ইকুয়াল টু এন বাই এন এ, আবার n ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম, আবার n ইজ ইকুয়াল টু ভি বাই ই। তো n যেহেতু এই সবগুলার সমান, তাহলে এই সবগুলাকেও তো আমরা সমান লিখতে পারি, ঠিক না? তার মানে কি n ইজ ইকুয়াল টু n বাই অ্যাভোগাড্রোস নাম্বার, যেটা সমান সমান ডাব্লিউ বাই এম, যেটা সমান সমান ভি বাই 22.4। তোমাদের বইয়ে যত ম্যাথ আছে বেশিরভাগই এই তিনটা ফর্মুলা মিলাইয়ে করতে হবে। ঠিক আছে, তো এগুলোতে আশা করি সমস্যা হবে না। এটা কি তোলা হয়েছে ভাইয়া? জি, জি তোলা ভাইয়া, হয়েছে। এটা তোলা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তো পরের পেজে যাই আমরা। তাহলে মোল কাকে বলতেছি আমরা? রাসায়নিক পদার্থ পরিমাপের এককই মোল। একটু দাঁড়াও। হুম, আচ্ছা, তাহলে মোল হচ্ছে রাসায়নিক পদার্থের পরিমাপের একক। ঠিক আছে, যে ইউনিটটা আমরা ধরে নিচ্ছি সেটাকেই আমরা মোল বলছি। তো এইটা হচ্ছে একটা নর্মালি, আর ডেফিনেশন যদি তোমাদের বলে, যদি সংজ্ঞা চায়, তখন এখান থেকে লিখতে হবে যে কোনো রাসায়নিক পদার্থের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যার, যেটা হচ্ছে 6.023 ইন্টু 10^23 অণু, আয়ন বা পরমাণুর সমন্বিত থাকলে তাকে ওই মোল সংখ্যা, ওইটার মোল সংখ্যা বলা হয়। ঠিক আছে, তাহলে মোলের ব্যাপারটা যদি ক্লিয়ার হয়ে থাকে, এখন আমরা চলো আসি মোলারিটিতে। প্রতি লিটার দ্রবণে দ্রব্যের যত মোল মিশে যায় বা দ্রবীভূত হয়ে থাকে। ঠিক আছে, একটা হচ্ছে মোলারিটি, আর একটা হচ্ছে কনসেন্ট্রেশন বা যতটা ঘনত্ব আছে ইসের মধ্যে, মিক্সচারের মধ্যে। তাহলে ঘনত্ব আর মোলারিটির মধ্যে পার্থক্যটা কি? এখানে মোলারিটির ক্ষেত্রে দেখতে হবে কি, যে কতটুকু আমাদের মিশে গিয়েছে আসলে সলিউশন বা দ্রবণের মধ্যে কতটুকু মিশে গিয়েছে। কিন্তু কনসেন্ট্রেশনের ক্ষেত্রে কিন্তু আর দেখা লাগে না যে কতটুকু মিশেছে, কনসেন্ট্রেশনে কি দেখা লাগে? কতটুকু রয়েছে। ঠিক আছে, ওইটা পুরাটুক নাও মিশতে পারে। কারণ তোমরা প্রায় দেখে থাকবা, যদি পানির মধ্যে লবণ ঢালতে থাকো একসময় যে আর লবণ মিশবে না। ঠিক আছে, তাহলে তুমি মোলারিটি কোনটাকে বলবা? যতটুক লবণ মিশেছে ওইটাকে তুমি মোলারিটি বলবা। আর যতটুক লবণ তুমি ঢেলেছো প্রতি লিটারের প্রতি লিটারের সাপেক্ষে ওইটাকে তুমি কনসেন্ট্রেশন বলবা বা ঘনত্ব বলতে পারো। তাহলে মোলার সলিউশন কাকে বলছি বা মোলার দ্রবণ কাকে বলছি? একটি নির্দিষ্ট তাপমাত্রায় যদি 1 মোল দ্রব্য 1 লিটার দ্রবণে দ্রবীভূত হয়, তবে দ্রবণটিকে মোলার দ্রবণ বা 1 মোলার দ্রবণ বলা হয়। ঠিক আছে, এটাকে 1 মোলার সলিউশন বা মোলার সলিউশন বলা হয় কখন? যখন একটা নির্দিষ্ট তাপমাত্রা 1 মোল দ্রব্য 1 লিটার দ্রবণে দ্রবীভূত থাকবে। ঠিক আছে, তো এটা মিলে যে দ্রবণটা ক্রিয়েট হবে ওইটাই হবে কি? মোলার সলিউশন। এই জিনিসটা সবাই সবসময় মনে রাখবে, এটা আমরা নিশ্চয়ই জানি। দ্রবণ ইকুয়াল টু কি? দ্রব্য আর দ্রবক। দ্রব্য আর দ্রবক দুইটা মিলেই দ্রবণ সৃষ্টি হয়। আরেকটা জিনিস মনে রাখতে হবে, লঘু ও গাঢ় দ্রবণ কোনটাকে বলছি আমরা? ধরো তোমাকে চিনির শরবত বানাতে দেওয়া হলো। ঠিক আছে, এখন ওইখানে তুমি 2 চামচ চিনির বদলে 4 চামচ চিনি দিয়ে দিলা। ঠিক আছে, এখন জিনিসটা বেশি মিষ্টি হয়ে যাবে না? এখন বেশি মিষ্টি হয়ে গেলে, ধরো যাদের তুমি খেতে দিলে তারা বললো ভাই এটা বেশি মিষ্টি হয়ে গেছে,
একটু পাতলা করে আনেন আরো, ঠিক আছে? এটা বেশি গাঢ় হয়ে গেছে, গাঢ় দ্রবণ হয়ে গেছে, এটাকে একটু পাতলা করেন। তো ওইটার মধ্যে কি করবা তুমি, আর একটু পানি ঢেলে দেবা, যেন পানি আর চিনির অনুপাতটা ব্যালেন্স হয়ে যায়, ঠিক আছে? তো তখন এটা কি হয়ে যাবে, লঘু দ্রবণ হয়ে যাবে। আর একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, এই তিনটা সেমিমোলার, যেটা হচ্ছে 0.5 মোল, ডেসিমোলার 0.1 মোল, আর সেন্টিমোলার 0.01 মোল, ঠিক আছে? আর যদি তোমাদের এগুলোর ডেফিনেশন চায়, সংজ্ঞা চায়, তখন তোমরা এই সংজ্ঞাটাকে একটু মডিফাই করে লিখতে পারো, ঠিক আছে? এখানে আমরা কিসের সংজ্ঞা পেলাম, 1 মোলার দ্রবণের। যদি সেমিমোলার দ্রবণের সংজ্ঞা চাই তখন কি করব, যেহেতু আমরা জানি 0.5, একটি নির্দিষ্ট তাপমাত্রায় যদি 0.5 মোল দ্রব্য 1 লিটার দ্রবণে, বাকিটুক সেম থাকবে, জাস্ট এখানে 1 মোলের বদলে 0.5 চলে যাবে। আবার ডেসিমোলার যদি চায়, তখন এখানে 1 মোলের বদলে 0.1 মোল চলে যাবে, ঠিক আছে? এই জিনিসটা তোলা হয়েছে। নাহিদ, তোলা হয়েছে ভাইয়া এটা? এক মিনিট ওয়েট করুন প্লিজ, 1 মিনিট, আচ্ছা, অল্প কিছু বাকি আছে। হ্যালো ভাইয়া, জি ভাই বলো। অডিও কোয়ালিটিটা খুব লো মনে হয়। আপনি মোবাইল ফোনে অডিওটা অন করেন আর এখানে মিউট করে রাখেন কম্পিউটারে, হয়তো ইনপুটে সমস্যা হয়েছে। আচ্ছা তাহলে আমার, আচ্ছা দেখো তো এখন হচ্ছে নাকি জিনিসটা। এটাতে সাউন্ড পাওয়া যায় ভালোভাবে? ভাই আগেই তো ঠিক ছিল, এখন তো কেমন একটা কাঁপতেছে সাউন্ড। আমি মোবাইলে নিলে পর আরো ইকো হয়ে যায়, বুঝছো? তো আজকে একটু কনসিডার ভাইয়া করো। এমনি সাউন্ড রিপিট হচ্ছে ভাইয়া, আগে আগে যেমন ছিল সেটাই বেটার ছিল। তাহলে ঠিক হয়ে যাবে। এত ইকো হচ্ছে কেন? কেউ কি মিউট করে? নিজেকে মিউট রাখেন, মানে মোবাইলে শুধু রাখেন। হ্যাঁ বুঝতে পারছি ভাই। তোলা হয়েছে? জি ভাই শেষ। জি ভাইয়া তোলা হচ্ছে। আমি যতটুকু পারতেছি একটু জোরে কথা বলার চেষ্টা করতেছি, ঠিক আছে? আজকের দিনটা একটু কনসিডার করো তোমরা। তাহলে এই জিনিসটাও যদি হয়ে যায়, এখন আমরা কয়েকটা অঙ্ক দেখতে পারি। তার আগে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা নিয়ে কিছু জেনে নিই, ঠিক আছে? এই পার্টটা টোটালি নিজে লিখে নেওয়ার মতো, এটা ফার্স্ট লিখে নাও তোমরা। অ্যাভোগাড্রো সংখ্যা হচ্ছে এতটাই বড় যে পৃথিবীর সবাই যদি একসাথে গোনা শুরু করে, তাদের সারা জীবন গোনার যোগফলও এই সংখ্যার সমান হবে না কিন্তু, ঠিক আছে? তো ধরো আমরা ক্লাসে এখানে যারা আছি, আমাদের ফ্যামিলিতে যারা আছে, যত ভাই বোন আছে, আমরা যদি সবাই একসাথে গোনা শুরু করি, আমরা মরার আগ পর্যন্ত এই সংখ্যা শেষ হবে না। কবরে যখন আমাদের কবর দেওয়া হইতেছে তখনও মনে হয় মরা অবস্থায় গুনতে হবে, তাও শেষ হবে না, এতটাই বড় সংখ্যাটা। আর কি, অ্যাভোগাড্রো যে সায়েন্টিস্ট যিনি এটা বের করেছেন, এটা টোটালি একটা কল্পনীয় সংখ্যা, কিন্তু এরপর আর আমাদের এর থেকে বড় নাম্বার লাগে নাই, ঠিক আছে? এই নাম্বার দিয়েই আমাদের কাজটা চালাচ্ছি আমরা এখনো। কেমিস্ট্রি আসলে সবসময় একটা ধারণা দেয়, বুঝছো? কেমিস্ট্রি সবসময় এক্সাক্ট কিছু বলে না, কিন্তু এই ধারণার মধ্যে দিয়ে অনেক ইন্টারেস্টিং কিছু জানা যায়। আর কি, কার্বনের আপেক্ষিক পারমাণবিক ভর 12, ঠিক আছে? এর অর্থ হলো 1 মোল কার্বনে 6.023 ইন্টু 10^23, যেটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু রয়েছে। আর এই পরমাণুগুলোর ভর কত, 12 গ্রাম। এই জিনিসটা আমাদের অঙ্ক করার সময় কাজে লাগবে। তো এইটা আশা করি তোলা হয়েছে সবার। আচ্ছা, এটা তোলা না হলেও একটা ছবি তুলে রাখো, ঠিক আছে? এটা অতটাও ইম্পর্টেন্ট না, লাস্ট লাইনটা বেশি ইম্পর্টেন্ট। আর একটা জিনিস, মোলার ভলিউম আমরা কাকে বলছি, বা মোলার আয়তন।
যে কোনো বস্তুর 1 মোলার আয়তনকেই বলা হয় মোলার আয়তন। ঠিক আছে, এরপর কি জানা লাগবে আমাদের? কঠিন, তরল এবং বায়বীয় অবস্থায় 1 মোলের মোলার আয়তনের পরিমাণ ভিন্ন হলেও সাধারণ অবস্থায় বিভিন্ন গ্যাসের 1 মোলের মোলার আয়তন সমান। ঠিক আছে, তো কঠিন আর তরল এই দুইটার বিভিন্ন পরিমাণে, ঠিক আছে, বিভিন্ন 1 মোলার আয়তনের পরিমাণটা ভিন্ন হইতে পারে, কিন্তু বায়বীয় বা গ্যাসিয়াস স্টেটের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? 1 মোলের মোলার আয়তনটা সবসময় সমান থাকতেছে, যে কোনো এলিমেন্টের ক্ষেত্রে। বিভিন্ন গ্যাসের ক্ষেত্রেও একই থাকতেছে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমাদের একটু ইম্পর্টেন্ট অঙ্কের জন্য। আরেকটা জিনিস আমাদের জানা লাগবে, সাধারণ অবস্থা কোনটাকে বলছি আমরা, বা স্ট্যান্ডার্ড কন্ডিশন। টেম্পারেচার, যেটা হচ্ছে তাপমাত্রা 0 ডিগ্রি থাকবে আর 1 এটিএম প্রেসার থাকবে। এয়ার প্রেসারটা কত থাকবে? 1 এটিএম। আর কেমিক্যাল রিঅ্যাকশনের ক্ষেত্রে সাধারণ অবস্থাটা কি? টেম্পারেচার 25 ডিগ্রি থাকবে আর 1 এটিএম প্রেসার থাকবে। ঠিক আছে, তোলা হয়েছে নাহিদ? আচ্ছা, তোলা হয়ে গেছে আশা করি। জি ভাই, নেক্সট করেন। আচ্ছা, তাহলে আমরা এখন কয়েকটা ম্যাথ দেখব। এখন আমার ইউটিউবের লিঙ্কটা আমি গ্রুপে আবার দিয়ে দিব, ওইখানে আমি প্রথম 3টা ম্যাথ লাস্ট ক্লাসে করাইছি। ঠিক আছে, এখন ক্লাসটা একটু তাড়াতাড়ি করার জন্য তোমাদের 3 নম্বরের পর থেকে শুরু করব আজকে ম্যাথ করানো। আর তোমরা এগুলা ধরো ইউটিউবের ভিডিও না দেখেও যদি ট্রাই করতে চাও, ট্রাই করে আমাকে বলো, না পারলে আমি তাও যদি সমস্যা আমি পরের দিন ক্লাসে করাই দিব। তো আমরা 4 নাম্বার ম্যাথ থেকে আজকে স্টার্ট করব। 4 নাম্বার ম্যাথটা কি? 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে, মানে কি? সালফিউরিক অ্যাসিডের ফর্মুলা আমরা কি জানি বলো তো? H2SO4। তো 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো অণু রয়েছে? ঠিক আছে, অণু চেয়েছে মানে মলিকিউল চেয়েছে। এই জিনিসটা কি তোমরা একটু চেষ্টা করে দেখতে চাও? না এই চ্যাপ্টারটা টোটালি নতুন? এই চ্যাপ্টারটা সবাই করছো না আগে? জি ভাইয়া। জি ভাইয়া করছি। জি ভাইয়া, আমার বই শেষ হয়ে গেছে। আচ্ছা, তাও প্রথম অঙ্ক ভিডিও আরো এগুলা তোমরা করো, নোট করে ফেলো। এইটা আমরা দেখি, এটা কি 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো সালফিউরিক অ্যাসিডের অণু রয়েছে। তাহলে সালফিউরিক অ্যাসিডের ফর্মুলাটা আমরা কি জানি বলো তো? H2SO4। ঠিক আছে, তো আমাদের কি দেওয়া রয়েছে বলো তো? সালফিউরিক অ্যাসিডের অ্যামাউন্ট দেওয়া আছে, যেটা হচ্ছে 1 গ্রাম। আমাদের বের করতে হবে কতগুলো অণু আছে 1 গ্রামে। আর আমরা কি জানি? আমরা সালফিউরিক অ্যাসিডের অ্যাটমিক মাসটা জানি, যেটা হচ্ছে কত? 98 গ্রাম। 98 গ্রাম। আর কি আমাদের অ্যাভোগাড্রো নাম্বার জানা আছে, এটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। এটা তোমরা লিখে নিও। তাহলে আমরা ফর্মুলা মতে কি জানি? N is equal to W/M। আবার আমরা কি জানি বলতো? N is equal to N/Na। তাহলে আমাদের এখানে কি W আছে আমাদের কাছে, M ও দেওয়া আছে, মানে M আমরা জানি, আর কি অ্যাভোগাড্রো সংখ্যা দেওয়া আছে। তাহলে এই পার্টটা থেকে বলতো, এই পার্টটা থেকে অনেক ইজিলি আমরা বের করে ফেলতে পারবো না যে এন এর ভ্যালুটা কত বা এন এর মান কত? তো এই জিনিসটা যদি আমরা নিচে লিখি আর এই এন এটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে কি আসে বলতো? N is equal to W/M ইন্টু অ্যাভোগাড্রোস নাম্বার। ভাই কোয়েশ্চেনটা আরেকবার বলবেন, কোয়েশ্চেনটা কি? কোয়েশ্চেনটা ছিল হচ্ছে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো সালফিউরিক অ্যাসিডের অণু আছে। ঠিক আছে? জি ঠিক আছে ভাই। আচ্ছা, তো এইটা আমরা ক্যালকুলেশন করে
কি পাই আমাকে একজন বলে দাও তো তাড়াতাড়ি। 1 গ্রাম 1/98 ইন্টু অ্যাভোগাড্রোস নাম্বার। যে কোনো একজন বলতে পারো। 6.145 into 10 to the power 21. আচ্ছা 6 point. একটু করে দেখি। অ্যান্সার ঠিক আছে, 10 টু দি পাওয়ার 21। তাহলে অ্যান্সারটা আমরা কি পেলাম? 6.145 ইন্টু 10 টু দি পাওয়ার 21। তাহলে আমাদের একটা অঙ্ক সলভ হয়ে গেল। এটাতে কারো প্রশ্ন আছে, কোয়েশ্চেন আছে, না সবাই বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, আমরা খাতাও যখন লিখবো সুন্দর করে এভাবে পাশে দাগ টেনে নিব, তারপর আমরা দেখবো যে আমাদের কোয়েশ্চেনে কি কি দেওয়া আছে, কি বের করতে বলছে, আর আমরা কি কি জানি ওইটা ওয়াইজ তারপর ফর্মুলা লিখে। লাগলে তোমার ধরো পরীক্ষায় কোন একটা কোয়েশ্চেন আসতে পারে যে ভাইয়া এখন কেমনে বুঝবো যে কোন ফর্মুলা। ওকে ভাইয়া। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ এখন আমরা কেমনে বুঝবো যে কোন ফর্মুলা আমরা ইউজ করব, ঠিক আছে? আমাদের যা যা দেওয়া থাকবে সেটা দেখে কিন্তু আমরা বুঝতে পারবো। আমাদের যদি এখানে ভলিউম দেওয়া থাকতো তাহলে আমাদের কি V/22.4 ওই ফর্মুলাটা আনা লাগতো, কিন্তু আমাদের কোনো ভলিউম নাই আর আমাদের চাইছেও n। এই তিনটা দিয়েই কাজ হয়ে যাচ্ছে, তো আমরা বের করে নিলাম। আচ্ছা তাহলে এখন পরের কোয়েশ্চেনটা দেখি আমরা। পরের কোয়েশ্চেনটা হচ্ছে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো HO আর S মানে হাইড্রোজেন, অক্সিজেন আর সালফারের পরমাণু রয়েছে। তোমরা গ্রুপে একজন কোয়েশ্চেন করেছিল, মনে হয় জান্নাত কোয়েশ্চেন করছিল এই কোয়েশ্চেনটা, যে এটার অ্যান্সারটা কি হবে। চলো আমরা দেখে নেই। কোয়েশ্চেনটা কি বুঝতে পারছো সবাই? এটাও একই জিনিস, 1 গ্রাম সালফিউরিক জি স্যার বুঝছি। কতগুলো HO আর S এর পরমাণু আছে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমাদের সবার আগে বের করতে হবে যে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কয়টা সালফিউরিক অ্যাসিডের পরমাণু রয়েছে। এখন আমরা তো অলরেডি ওইটা বের করে ফেলছি না একবার? আমরা তো এটা অলরেডি বের করে ফেলছি। এটা কত আসে? জি ভাইয়া। 6.14 ইন্টু 10 টু দি পাওয়ার 21, ঠিক আছে? তো এটা আমাদের অ্যান্সার থাকলো। তাও আমি আবার নর্মালি দেখাচ্ছি কারণ পরীক্ষায় তোমরা এইভাবে লিখবে আর কি। তাহলে আমাদের জানা আছে যে W ইজ ইকুয়াল টু 1 গ্রাম। আর কি এবার একটু ফাস্ট যাচ্ছে যেহেতু আমরা এটা করে ফেলছি। অ্যাটমিক মলিকুলার মাসটা আমাদের জানা আছে 98 গ্রাম। আমাদের অ্যাভোগাড্রোস নাম্বার আছে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। আর আমাদের কি, আমরা সবার আগে কি এনটা বের করে ফেলবো, ঠিক আছে? তো এখানে এনটা বের করার সময় আমরা একটা জিনিস শর্টকাটে লিখে ফেলতে পারি। এখানে তোমরা যদি ক্যালকুলেশন না দেখাইতে চাও বেশি একটা, তাও দেখানো ভালো, বুঝছো? আর কি তোমাদের টিচাররা ক্যালকুলেশন দেখলে একটু মার্কস দিতে দ্বিধাবোধ করে না। ছেলেটা অথবা মেয়েটা সুন্দরভাবে করছে, মার্কস দিয়ে দেয়। ক্যালকুলেশন যতটা বড় দেখাই দেবে, কারণ বেশি একটা সময় লাগে না। তো এখানে আমরা আগে যেটা করলাম ওইখান থেকে আমরা এনটা বের করে ফেলবো, ঠিক আছে? এখন এনটা বের করার পর আমাদের বইয়ে কিছু লাইন আছে, ঠিক আছে? বইয়ের চ্যাপ্টার 6টা যদি তোমরা পড়ো ওইখানে পানির দিয়ে এক্সাম্পল দেওয়া আছে। তাহলে আমরা এটা কত, এটা এখানে আমার কত আছে, 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে, ঠিক আছে? এখন আমাদের কাছে যখন 1 মোল সালফিউরিক অ্যাসিড দেওয়া থাকে আমরা তখন কি জানি যে 1 মোল সালফিউরিক অ্যাসিডে কয় মোল হাইড্রোজেন আছে? 2 মোল হাইড্রোজেন আছে, 1 মোল সালফার আছে, আর কি 4 মোল অক্সিজেন আছে, ঠিক আছে? এই যে নাম্বার যে কয়টা থাকে সেই কয় মোল থাকে। এই জিনিসটা কি সবাই বুঝতে পারি? জি ভাইয়া। জি ভাইয়া বুঝতে পারছি। জি তাহলে ভাইয়া এটা বুঝতে পারি। এখন আমরা এখানে কি বের করছি বলতো? এখানে আমরা বের করছি সালফিউরিক অ্যাসিড কয়টা আছে, মানে কতগুলো আছে, সালফিউরিক অ্যাসিডের কত অণু আছে 1 গ্রামে। এখন আমরা যদি জানি, সংখ্যা। ধরো হ্যাঁ সালফিউরিক অ্যাসিডে আমরা কি জানি, একটা সালফিউরিক অ্যাসিডে 2টা হাইড্রোজেন থাকে।
তো এই টোটাল সালফিউরিক অ্যাসিডটা বানাইতে 2 মোল হাইড্রোজেন লাগছে আমাদের, ঠিক আছে। তাহলে সাধারণত লিখতে পারি যে আমরা 1 মোল সালফিউরিক অ্যাসিডের জন্য আমরা কয় মোল হাইড্রোজেন পাচ্ছি? 2 মোল হাইড্রোজেন। আবার কত পাচ্ছি? 2 মোল। 1 মোল সালফার, আবার 4 মোল অক্সিজেন। তাহলে 1 মোল সালফিউরিক অ্যাসিডের যদি ভিতরে এতগুলো অণু থাকে, অক্সিজেন। এতগুলো অণু থাকে যদি 1 মোল সালফিউরিক অ্যাসিডের মধ্যে, তাইলে আমাদের এই টোটালটার মধ্যে কয় মোল হাইড্রোজেনের, মানে কয়টা হাইড্রোজেনের অণু আছে বলতো? 2 দ্বারা আমাদের মাল্টিপ্লাই করতে হবে না, কারণ আমরা তো 1 মোলের জন্য 2 মোল হাইড্রোজেন পাচ্ছি। তাহলে যদি এটার 1 মোলে এতটুক থাকে, তাহলে 2 মোল হাইড্রোজেনে এটার 2 গুণ থাকবে নিশ্চয়ই। তাহলে এখানে হাইড্রোজেনের সংখ্যাটা অটোমেটিকলি কত হয়ে যাবে? 2 ইন্টু 6.14 ইন্টু 10 টু দি পাওয়ার 21। আবার সালফারেরটা কত হয়ে যাবে? 1 ইন্টু 6.14 ইন্টু 10 টু দি পাওয়ার 21। অক্সিজেনেরটা কত হয়ে যাবে আমাকে একজন বলো তো? আরটি শিকদার, ভাইয়া তুমি বলো তো অক্সিজেনেরটা কত হবে? তাহলে অক্সিজেনের কয়টা আমরা পাবো? 2 ইন্টু 6.14। না, অক্সিজেনের ক্ষেত্রে আমাদের কি হবে বলো 4 তো? into 6.14 into 10 to the power 21. ঠিক বলছো। তখন আমরা কি হবে? 4 ইন্টু 6.14 ইন্টু 10 টু দি পাওয়ার 21। আচ্ছা, একটা সহজ এক্সাম্পল দিই, এই জিনিসটা যদি না বুঝতে কষ্ট হয় তাহলে ধরো সালফিউরিক অ্যাসিডের সাইজ, এই ভিতরে যা যা জিনিস আছে সবগুলা থেকে কিন্তু টোটালের একটা 1 মোল সালফিউরিক অ্যাসিডের সাইজ কিন্তু এই টোটালটা থেকে বড়, ঠিক আছে। তাহলে এই টোটালটাকে যদি আমরা একটা কাগজের টুকরা ধরি, ধরো এই পুরা কাগজের টুকরাটা কি সালফিউরিক অ্যাসিড, তাহলে এই কাগজের টুকরার মধ্যে ধরো এখানে কয়টা, 1 2 2 3, তারপর কি 7টা ভাগ করলাম, ঠিক আছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, ঠিক আছে। 7 ভাগ করলাম আমরা কাগজটাকে। এখন হাইড্রোজেন কয় ভাগ নিছে? হাইড্রোজেন 2 ভাগ নিয়ে গেছে। এরপর সালফার কয় ভাগ নিছে? সালফার 1 ভাগই নিছে, এই 1 ভাগ সালফার নিছে, ঠিক আছে। আর এই 2 ভাগ ধরো হাইড্রোজেন নিল। আর অক্সিজেন কয় ভাগ নিল? অক্সিজেন এই 4 ভাগই অক্সিজেন নিয়ে গেছে। তাহলে আমরা কাগজটাকে যদি ছিঁড়ি, এখন ছিঁড়লে পর আমরা কি পাবো বলতো? ছিঁড়লে পর পাবো হাইড্রোজেনের 2 টুকরা, সালফারের 1 টুকরা, অক্সিজেনের 4 টুকরা, ঠিক আছে। এখন এদের যেহেতু তোমার এই যে ভিতরের মলিকুলার সংখ্যা অনুযায়ী তোমার ওজন ডিফারেন্ট, ওইটা ব্যালেন্স করতে গেলে আমরা পার্সেন্টেজ কম্পোজিশনে গেলে জিনিসটা একটু ভালোভাবে বুঝতে পারবো। ওইটা ব্যালেন্স করতে গেলে পরে কি হয়, টোটাল কাগজটা মিলিয়ে তারপর সালফিউরিক অ্যাসিড বানানো লাগে আমাদের, ঠিক আছে। তো এই জিনিসটাই হচ্ছে আসলে যে সালফিউরিক অ্যাসিডের এতগুলার মধ্যে এটা টোটালটা থেকে 2 গুণ বেশি হাইড্রোজেন থাকবে, এক গুণই সালফার থাকবে, আর 4 গুণ অক্সিজেন থাকবে। জিনিসটা কি বেশি কঠিন হয়ে গেল বোঝার জন্য তোমাদের, না বুঝতে পারছো সবাই? বুঝতে পারছি না। বুঝতে হ্যাঁ পেরেছি ভাইয়া ভাইয়া। আচ্ছা, সহজ কথা, তোমার শর্টকাট টেকনিক যেটা বলবো আমি, তোমার এই যে যেটার এরকম কেসে বলবে, ধরো এখানে HCl বলা থাকলো, HCl তো সহজেই হয়ে যাবে, তোমার দুইটাই একটা একটা আছে, ধরো H2O দিলাম আমি, ঠিক আছে, পানি দিলাম। পানির ক্ষেত্রে বলা থাকলে তখন আমরা কি করব, 1 গ্রাম পানির জন্য আমরা 1 গ্রাম পানিতে কতগুলো অণু আছে ওইটা বের করে নিলাম। তারপর আমরা কি দেখব, এখানে কয়টা, 2টা হাইড্রোজেন আছে, তো এখানে টোটাল হাইড্রোজেনের অণু কয়টা? ইট ইজ সো 2 গুণ ইজি। থাকবে, 2 দিয়ে মাল্টিপ্লাই করব, আর অক্সিজেন 1 দিয়ে মাল্টিপ্লাই করলেই হয়ে যাবে। এই যে নাম্বারগুলো দেখবো আমরা, সেটার রেসপেক্টে মাল্টিপ্লাই করে দিলে ওইটার অণুর সংখ্যা আমরা পেয়ে যাব। তাহলে এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি, এখন এই জিনিসটা তোমাদের একটু প্র্যাকটিস করতে দিই আমি। এই যে এইচটিপি তে মানে স্ট্যান্ডার্ড কন্ডিশনে 5 কেজি অক্সিজেনে কত লিটার হবে, মানে 5 কেজি অক্সিজেনে
কত লিটার ভলিউম হবে। ঠিক আছে, আমরা ফর্মুলা কি জানি, n ইজ ইকুয়াল টু ভি বাই 22.4 এইচটিপি তে। তো এই একটা ফর্মুলা দিয়ে করলেই হয়ে যায় কিন্তু আসলে। করে ফেলে আমাকে একজন তাড়াতাড়ি অ্যান্সারটা বলে দাও তো। এত সময় তো লাগার কথা না। এটা কি 3.5 লিটার? মনে হয় কাছাকাছি আসছো। আমার এখানে বইয়ের আমার যেটা করা আছে ওটা 5 মোল দিয়ে করা। চলো আমরা এটা তাহলে শর্টকাটে দেখে নিই এখানেই। তো এখানে আমাদের 5 কেজি অক্সিজেন দেওয়া আছে, ঠিক আছে। তো এইচটিপি তে বলছে আবার তার উপর, তাহলে কিন্তু আমাদের ডাব্লিউ বাই এমটা ইউজ করা লাগবে। যদি এখানে 5 মোল দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা সহজেই আমরা কি জানি, গ্যাসের জন্য অক্সিজেনটা আমরা জানি গ্যাস আকারে থাকে, তো গ্যাসের জন্য 1 মোলে 24.4 লিটার পাই আমরা, ঠিক আছে। তো 5 মোলের জন্য আমরা কয় লিটার পেতাম, 24.4 ইন্টু 5 করে দিলে আমরা পেয়ে যেতাম। তো এখানে যেহেতু কেজি বলছে, কেজি থেকে আমাদের কিসে নেওয়া লাগবে, গ্রামে নেওয়া লাগবে। গ্রামে নিলে পর আমরা কি পাবো, এখানে 500 গ্রাম মানে 5000 গ্রাম অক্সিজেনের কথা বলা হয়েছে, ঠিক আছে। কারণ আমরা কি জানি 1 কেজি সমান সমান 1000 গ্রাম। তাহলে এই জিনিসটাকে আমরা কিসে বসাবো, ডাব্লিউ বাই এম এ বসাই দেবো। অক্সিজেনের ক্ষেত্রে আমরা ইটা কত জানি বলো তো, 16 ইন্টু 2 যেটা হচ্ছে 32। তো আমরা যদি 5000কে 32 দিয়ে ভাগ দেই আর ওইটাকে কি দ্বারা মাল্টিপ্লাই করি, 22.4 দ্বারা মাল্টিপ্লাই করে দেই, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসে। অ্যান্সারটা ভাইয়া 3500 আসে, ঠিক আছে। লিটারে করলে 3500 চলে আসে। তুমি মনে হয় 5 রেখেই করেছো, গ্রামে কনভার্ট করো না। হ্যাঁ, জি গ্রামে কনভার্ট করা লাগবে, নাহলে ভুল হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তাহলে আচ্ছা ভাই, তাহলে গ্রামে নিলে তো এটা তো কেজি হবে না, এটা তো তাহলে গ্রামই হবে, 3500 গ্রাম হবে না? 3500 লিটারে আসবে কিন্তু আবার। কারণ দেখো এই ফর্মুলার ক্ষেত্রে আমরা কি জানি, এই ফর্মুলার ক্ষেত্রে আমাদের ডাব্লিউটা গ্রামে নিতে হচ্ছে, কিন্তু আমরা ভলিউমের এই ফর্মুলার ক্ষেত্রে কি জানি, এখানে লিটারে আসতেছে, ঠিক আছে। বুঝতে পারছো? জি আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আমরা আরেকটা ফর্মুলার ম্যাথ দেখি, n ইজ ইকুয়াল টু সিভি বা এসভি, আমরা সিভি দিয়েই লিখি। এই জিনিসটাকে আমরা আরেকটু সাজাই কি লিখতে পারি, সি ইজ ইকুয়াল টু এন ডিভাইডেড বাই ভি, ঠিক আছে। তাহলে 5 লিটার দ্রবণে 1 মোল HCl আছে, দ্রবণের মোলারিটি কত। আমরা প্রথমে এই অঙ্কটা দেখি, চলো। n ইজ ইকুয়াল টু সিভি ফর্মুলাটা ইউজ করলেই কিন্তু আমরা এটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আমাদের কাছে কি দেওয়া আছে, 1 মোল HCl আছে, মোল দেওয়া আছে মানে n দেওয়া আছে, আর 5 লিটার দ্রবণ, ঠিক আছে। 5 লিটার দ্রবণে মানে সলিউশনে, মানে 5 লিটার হচ্ছে দ্রবণের আয়তন, আর আমাদের কি বের করছে, দ্রবণের মোলারিটি সি বা এস বের করতে বলছে। তাহলে আমরা কি জানি, সি ইজ ইকুয়াল টু এন বাই ভি। আমরা যদি 1 কে 5 দ্বারা ভাগ দিয়ে দিই তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে। তার মানে আমাদের ফাইনাল অ্যান্সার কি আসতেছে বলতো, 1/5, যেটা হচ্ছে 0.2। তাহলে এই অঙ্কটা আমাদের গেল। এখন তোমাদের এখানে আরেকটা দেওয়া আছে, যেটা হচ্ছে একটা সিলিন্ডার পানি, এখানেও আরেকটা পানিরই। তো এখানে কি আছে, 0.5 মোল HCl আছে, 10 লিটার পানির মধ্যে 0.5 মোল HCl আছে। এই 0.5 মোল হচ্ছে কি, এটার কনসেন্ট্রেশন বা মোলারিটিটা, আর কি 10 লিটার হচ্ছে এটার আয়তন, ঠিক আছে। তাহলে এটার মধ্যে কি করা হলো, 5 লিটার পানি বাড়াই দেওয়া হলো। এই যে পানিটা দেখলে আস্তে আস্তে বেড়ে গেল। তাহলে পানিটা বাড়ানোর জন্য এখানে কিন্তু মোলারিটি চেঞ্জ আসবে, ঠিক আছে। কারণ আমরা জানি মোলারিটি প্রতি লিটার ওয়াইজ ক্যালকুলেট করি, যেহেতু আমরা পানি বাড়াইলে বা কমাইলে মোলারিটি চেঞ্জ হবেই। তো এখানে পানি কয় লিটার বাড়ছে বলো তো,
10 লিটার থেকে 15 লিটার হলো, তাহলে পানি 5 লিটার বেড়ে গেছে। তাহলে আমাদের মেইন কোয়েশ্চেনটা হচ্ছে কি, দ্রবণের নতুন মোলারিটি কত হবে বা কত। তাহলে একটা জিনিস তোমাদের ওই চিনির এক্সাম্পলে আবার চলে যাচ্ছি। আমাকে একজন বলো তো, চিনির শরবত, ঠিক আছে, তুমি ধরো 4 চামচ চিনি দিয়েই শরবতটা বানালা, তারপর এটা বেশি মিষ্টি হয়ে গেল। বেশি মিষ্টি হওয়ার জন্য তুমি ওইটার মধ্যে পানি ঢাললা। এখন পরের বার যে পানি ঢাললা, ওই শরবতের মধ্যে কি চিনির পরিমাণ বাড়ছে না কমছে, না যেরকম ছিল সেরকমই আছে? ভাইয়া কমছে। না, বাড়েও যেরকম নাই, ছিল সেরকমই আছে। যেরকম ছিল সেরকমই আছে, কারণ তুমি কিন্তু চিনি আর চামচ দিয়ে উঠাইয়াই করো না, এটা সম্ভব না। তো কমার কোনো পসিবিলিটি নেই, বাড়ারও পসিবিলিটি নেই, এখানে শুধুমাত্র বাড়ছে কি পানি। ঠিক আছে, তাহলে এই জিনিসটা সবসময় মনে রাখবা যে তোমার যদি পানি অ্যাড করা হয় এরকম, তাহলে কি বুঝতে হবে, এটার মোল সংখ্যাটা চেঞ্জ হয় না, মোল সংখ্যাটা আগের মতোই আছে। তাহলে আমরা কি এই জিনিসটা লিখতে পারি যে ধরো আমরা C1V1 যদি আগের মোলারিটি আর আগের N1 ধরে নেই, আমরা কি জানি N সবসময় সমান থাকবে, ঠিক আছে। এটা যদি N1 হয়, এই পাত্রের ক্ষেত্রে যদি মোল N1 হয়, আর এই পাত্রের ক্ষেত্রে যদি মোল N2 হয়, তাহলে N1 আর N2 সমান থাকবে, ঠিক আছে। এটাই তো আমরা বললাম, কারণ চিনির পরিমাণ কি কমতেছে না, কিন্তু মোলের অ্যামাউন্ট কমতেছে না, ঠিক আছে, বা বাড়তেওছে না। তাহলে দুইটা এনই যদি সমান হয়, তাহলে এন কি আমরা জানি C/V, যেটা হচ্ছে এই দুইটার গুণফল, ঠিক আছে। আর এটা যেহেতু দেওয়া না, এটা আমরা x ধরে নিতে পারি, x মোলার, আর এই দুইটার গুণফলের সমানও কি n হবে। তাহলে আমরা কি বলতে পারি বলো তো, N1 C1 C1 N1 is equal to N2, তারপর কি C1V1 is equal to C2V2। এই জিনিসটা কি ধরতে পারছো সবাই? জি। আচ্ছা, আমরা অঙ্কে দেখি, আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এটা কত, 0.5 মোলার 10 লিটার 15 লিটার। তাহলে আমাদের এই পাত্রে 0.5 মোলার দেওয়া আর 10 লিটার দেওয়া, এখানে কি অ্যাড করা হলো, পানি অ্যাড করা হলো, এর ফলে কি হলো, এটা 15 লিটার হয়ে গেল। এখন এটা কি আমরা জানি, এটা সি এর ভ্যালু, আর এটা কি ভি এর ভ্যালু, এটা C1V1, ঠিক আছে। আর এখানে কি, এটা আমরা যদি C2 ধরে নিই, আমরা এটা জানি না, এটা যেহেতু জানি না, আমরা x মোলার ধরে নিয়েছি। আর V2 এর ভ্যালু কত, 15 লিটার, নতুন নতুন যে V2 এর ভ্যালু। তাহলে এই পাত্রে মোলার মানে মোল সংখ্যা কত, N1, আর এই পাত্রে মোল সংখ্যা কত, N2। তো আমরা থিওরি অনুযায়ী কি জানলাম, C1V1 is equal to C2V2, ঠিক আছে। তাহলে আমাদের কি জানা নাই বলতো, আমাদের C2 জানা নাই, যেটা হচ্ছে x মোলার। C2 যেহেতু জানা নাই, আমরা V2টাকে এই পাশে নিয়ে আসলাম, ঠিক আছে। তো এটা কি হয়ে গেল, C1V1 ভাগ V2 সমান সমান C2, অথবা x মোলার যেহেতু আমরা ধরে নিছি, এটাকে x লিখতে পারি। তো এখান থেকে যদি আমরা x হিসাব করি, কত আসে বলতো, 0.5, যেটা হচ্ছে এই যে C1 ইন্টু 10 লিটার ভাগ 15 লিটার। আনসার 0.333। 0.333। তাহলে এখানে কি C2 কমছে, ঠিক আছে। এই জিনিসটা তোমরা সবসময় মনে রাখবা যে মোল সংখ্যাটা যেহেতু সেম হইতে হবে, একটা বাড়লে আরেকটার নিশ্চয়ই কমতে হবে, ঠিক আছে। তো এইটা যেহেতু বেড়ে গেছে 5 লিটার, এটা যদি একটু কমে যায়, তখন এই দুইটার গুণফল ব্যালেন্স হয়ে যাবে, গুণফল ব্যালেন্স হয়ে আবার N2 এর ভ্যালুটাও আগের N1 এর মতো আসবে। এই অঙ্কটা আশা করি সবাই বুঝতে পারছি। তো এখানে আমরা লিখে দিব 0.33 মোলার। আচ্ছা ভাই, আমাদের বইতে যে ভি এর মানটা তো সব মিলিমিটার এককে করা। আমাদের বইয়ে ভি এর মানটা মিলিমিটার এককে কখন করা, যখন আমরা ওই যে ইম্পর্টেন্ট ফর্মুলাটা ব্যবহার করতেছি, যেটা হচ্ছে W is equal to 1000 মানে SVM/1000। SVM/1000, যেটা ওইটার ক্ষেত্রে আমরা
ওইটার ক্ষেত্রেও কিন্তু লিটারে আসলে ওইখানে 1000টা কোত্থেকে আসছে জানো? ওইখানে 1000টা আসছে লিটারকে মিলিমিটারে নেওয়ার জন্য, ওই উপরে 1000টা নিচে 1000টা মাল্টিপ্লাই করে দিছে তারা। বুঝতে পারছো? জি বুঝছি। ওইখানেও আসলে আর কি লিটারেই, কিন্তু মিলিমিটারে আমাদের সুবিধা হয়, কারণ মিলিমিটারে আমরা মেইনলি কেমিক্যাল এক্সপেরিমেন্ট গুলা করে থাকি। না হলে ল্যাবের লস হইতো যদি ধরো 20 জন স্টুডেন্টকে যদি 20 লিটার কেমিক্যাল দিয়ে তুমি এক্সপেরিমেন্ট করাও, ওইটাতে যে পরিমাণে লস হচ্ছে তার তুলনায় তুমি যদি 1 লিটারকে 50 ml এর অনেকগুলা ভাগ করলা, তারপর করাইলে ওইটা দিয়ে সবাইকে 20 জনকে, কোনো সমস্যা নাই, তোমার লস হচ্ছে না। ঠিক আছে? তাহলে আর একটা অঙ্ক, এটা তোমরা এখন একটু প্র্যাকটিস করো, এটা তোমরা সবাই করো। 50 লিটার দ্রাবককে দ্রাব্যকে এসএটিপিতে 30 লিটার 50 লিটার দ্রাবকে এসএটিপিতে 30 লিটার HCl ঢালা হলো। ঠিক আছে? তাহলে দ্রবণের মোলারিটি কত হবে? তো এখানে একটা হিন্ট দিয়ে দিচ্ছি তোমাদের। এখানে আমরা কি জানি? n এর ভ্যালু ইজ ইকুয়াল টু v বাই 24.789। ঠিক আছে? এখানে এই ফর্মুলাটা ব্যবহার হবে। ফর্মুলা এটা আমরা ব্যবহার করব ভলিউমটা ইউজ করার জন্য, আর কি দ্রবণের মোলারিটি কত, এখান থেকে আমরা এনটা বের করে, ঠিক আছে, এখান থেকে আমরা এনটা বের করে ব্যবহার করতে পারি এটা। আর একটা ফর্মুলা কি ইউজ করব আমরা? n ইজ ইকুয়াল টু সিভি। তো দ্রবণের মোলারিটিটা বের করতে গেলে কি আমাদের সিটা বের করা লাগবে, n বাই ভি। মাহিরা মুবাশশির আপু, তুমি আমাকে অ্যান্সারটা বলো তো করার পর। তোমরা 3-4 জনই অ্যান্সার বলো, সমস্যা নাই, চ্যাটে লিখে দাও অ্যান্সার গুলো। ভাই এনে তো C2 এর মান বের করতে হবে, ঠিক না? না ভাই, এখানে কোনো সিটু নাই, কিন্তু এখানে শুধুমাত্র একটাই, 50 লিটার দ্রাবকে 30 লিটার HCl ঢালা হলো, তো এই দুইটা মিলে একটা দ্রবণ ক্রিয়েট করছে। ঠিক আছে? এই দুইটাই মিলে একটা দ্রবণ সৃষ্টি করছে। ওই দ্রবণের মোলারিটিটা কত? এখানে একটাই দ্রবণ, দুইটা দ্রবণ না, তো এখানে একটাই বের হবে। মাহিরা করতে পারছো? অ্যান্সার কত আসে? আচ্ছা করো, আরো 2 মিনিট সময় দিলাম। আর কেউ করছো অঙ্কটা? ভাইয়া কোশ্চেনটা একটু দেখুন। কত আসে? কোশ্চেনটা দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখন দেখতে পাচ্ছো? না ভাইয়া। জি ভাইয়া, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, একটু তাড়াতাড়ি করে দাও, আমি তো ফর্মুলাটা এখানে লিখেই দিছি। পরীক্ষায় কিন্তু ফর্মুলা লিখে দিবে না কেউ, মুখস্থ করে যাইতে হবে, সবাই মনে রেখো কিন্তু। তোমরা অনেকে নতুন দেখে ফর্মুলাটা লিখে দিচ্ছি। তাড়াতাড়ি করো, এই অঙ্কটা এত সময় লাগলে হবে কেমনে? পরীক্ষায় তো তাহলে বেল বেজে যাবে।
কি ভাই 0.04 মোল? না ভাই, অ্যান্সার মিলে নাই। কেমনে কি? এই জিনিসটা খেয়াল করে, আমি যেটা হলুদ দাগ দিছি, 50 লিটার দ্রাবকে 30 লিটার HCl ঢালা হয়েছে। তাহলে হয়তো বা অ্যান্সারটা মিলে যাইতে পারে, দেখো তো। মাহিরা হইছে? তাহলে কি ভাই 0.12 মোল? না ভাইয়া। হাই হাই। আমার একটা উত্তর আসছে 0.04 মোল। আরেকটু কম হবে। আচ্ছা চলো আসলে করেই তাহলে দিই। একটা কথা বলি এখানে, যে মানে আপনার যে সির মান বের করতে হবে তাই তো? হুম। এখানে আপনার ওই যে 50 লিটার আর 30 লিটার এই দুটো কি যোগ করতে হবে, যোগ করে তারপরে আপনার ওই যে এন এর মান বের করে এন এর মান দিয়ে তারপরে 80 কে ভাগ করতে হবে, এমন কিছু? হ্যাঁ, ধরতে পারছো জিনিসটা। এখন এই জিনিসটাই করতে হবে, ঠিক আছে? কারণ 50 লিটার দ্রাবকের মধ্যে যখন আমরা 30 লিটার HCl অ্যাড করতেছি, টোটাল একসাথে হয়ে দ্রবণের যাচ্ছে ভলিউম কিন্তু। কত হয়ে যাচ্ছে? 80 লিটার। 80 লিটার হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জিনিসটাই তো করতে তাহলে হবে। ক্যালকুলেশনটা একবার ট্রাই করি, ক্যালকুলেশনটা একবার করে আপনাকে জানাচ্ছি। আচ্ছা, করে ফেলো। কি কষ্ট পেয়ে লিভই নিয়ে নিল মাহিরা। হায় রে, এত অল্পতে কষ্ট পাইলে কেমনে হবে? আমাদের টিচাররা এরকম কোয়েশ্চেন করে সমানে প্যারা দিত স্কুলে, বুঝছো? এই প্যারাগুলো আগেই প্র্যাকটিস করায় নিতেছি, তোমাদের আর ভয় থাকবে না তাহলে। অ্যাঞ্জেলিন, হিসাব করছিস? হ্যাঁ ভাই, বলো হ্যালো, বলো। অ্যান্সারটা কত? 0.02 নাকি? অ্যান্সার 0.015। 0.05। বা 0.01 হয়েছে। হ্যাঁ, 0.01। 0.015। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 0.1 ঠিক আছে। এখন হুম, অ্যাঞ্জেলিন বুঝতে পারছিস অঙ্কটা? হুম। আচ্ছা ঠিক আছে। সহিষ্ণুতা, তুমি বুঝতে পারছো দাদা? দাদা করে দিবা? আচ্ছা, এটা করে দিচ্ছি। প্রবলেম হলে বলবা, কোনো সমস্যা নাই। হ্যাঁ ভাইয়া, অঙ্কটা করে দিলে ভালো হয়। আচ্ছা, তাহলে এইখানে শর্টকাটে করে ফেলি, বারবার স্ক্রিনে যেতে গেলে টাইম ওয়েস্ট হয়। আমরা যারা করছো অ্যান্সার মিলাইতে পারছো, থ্যাংক ইউ, খুবই ভালো। এখানে কি হচ্ছে বলতো, আমরা 50 লিটার দ্রাব্যকে এসএটিপি কন্ডিশনে নিছি, ঠিক আছে? ওইটার মধ্যে কি 30 লিটার HCl অ্যাড করছি। তো 30 লিটার HCl অ্যাড করার জন্য ফাইনাল ভলিউম, শেষের যে আমরা আয়তনটা পাচ্ছি, আয়তনটা কত হচ্ছে? 50 যোগ 30, ঠিক আছে? আয়তনটা 50 যোগ 30 হয়ে যাচ্ছে 80 লিটার। এখন 80 লিটারটাকে আমরা এখানে বসাই দিব। 80 লিটারটা যদি আমরা এখানে বসাই দেই, তখন আমরা এন এর একটা মান পাবো। চলো ক্যালকুলেট করি দেখি। আমরা যদি 80 ডিভাইডেড বাই 24.789 করি, তাহলে আমরা কি পাচ্ছি? 3 এন এর ভ্যালু এখান থেকে কত আসতেছে বলো তো? 3.22। 3.227। 3.227 এত মোল। তো আমাদের কাছে এখানে এন এর ভ্যালু আছে। আর কি আমরা আগে থেকে ভি এর ভ্যালু জানি। তো আমরা ফর্মুলা অনুযায়ী কি জানি? মোলারিটি সি অথবা এস, দুইটা দিয়ে লেখা যায়। সেটা হচ্ছে সমান সমান কি? এন ভাগ ভি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এন ভাগ ভি, যেহেতু আমাদের যেটা অ্যান্সার আসলো 3.22 ভাগ
80। তো এখান থেকে আমাদের ফাইনাল অ্যান্সার আমরা পেয়ে যাব, যেটা হচ্ছে 0.04 আসছে, হুম বলছিলাম এটা আগে। তাহলে তোমারটা ঠিকই ছিল ভাইয়া, আমার এখানে মনে হয় লেখা ভুল ছিল। আচ্ছা সমস্যা নেই। ঠিক আছে, আমার অনেক আগে নোট করা তো, বুঝছো। আচ্ছা তাহলে আমাদের ফাইনাল অ্যান্সারটা কত আসতেছে? 0.04 মোল। ঠিক আছে, তো যাদের হয়েছে ওরা একটু করে নাও, কারেকশন করে নাও, একবার অঙ্কটা করে ফেলো। বুঝতে পারছো সবাই? ভাই আবার একটু বলো, কোশ্চেনটা বোঝা যায় না তোমার। মোলারিটি সূত্রটা কি? মোলারিটি সূত্রটা হচ্ছে ভাই এই যে, এই ক্ষেত্রে মোলারিটি সূত্রটা হচ্ছে এই যে C = N/V। আর একটা মোলারিটি সূত্র আমরা লিখতে পারি, ওইটা আমরা একটু পরেই আসবো, ওইটার অঙ্কগুলো করবো, যেটা হচ্ছে W = SVM/1000। ওইখানেও S দিয়ে আমরা লিখতে পারি ওখানে মোলারিটি। ঠিক আছে, এখানে বইয়ে টোটাল দুইটা সূত্র আছে, N/V একটা, আর একটা হচ্ছে W এর সাথে যেটা। আচ্ছা ভাই, n এর একটা n এর সূত্র একক আছে কি হবে? একজন একজন কোশ্চেন করো। ভাই ওই যে n এর এককটা কি হবে? n ও কি মোলই হবে? 3.22 মোল দিছেন। জি, W n এর একক, SVM বাই, হ্যাঁ ওই যে SVM/1000, ওইখান থেকেও একটা S এর ফর্মুলা আনা যায়। আর মোলের এককটা হবে এখন ভাইয়া মোলারিটির মূল সূত্র, বলো ভাইয়া মোলারিটির মূল সূত্রটা কি? কোনটার? মোলারিটির? এই একটা কথা ছিল এখানে, মোলারিটির মূল সূত্র ভাইয়া দুইটাই তুমি বলতে পারো, এইটাও অনেক বেশি ইউজ হয়, ওইটাও ইউজ হয়। বলো ভাইয়া। মানে এখানে বলতে হচ্ছে যে n = 3.22, ওইটাও মোল, আবার আপনার s এর যে মান আসছে ওইটাও মোল। এই জিনিসটা ক্লিয়ার করতে বলছে স্যার। তো আচ্ছা এখানে দেখো, আমি MOL দিয়ে লিখতেছি বা MOLE দিয়ে লিখতেছি, ঠিক আছে, আর এটাকে আমি ক্যাপিটাল লেটার M দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। এই জিনিসটাই পার্থক্য এই দুটার মধ্যে, বুঝছো। এটা কিন্তু আর কি MOL লিখি না আমরা, এটাকে মোলারিটির ইউনিটটাকে আমরা M হিসাবেই ধরে নিছি, স্পেশালি এটাকে M হিসাবেই ধরা হয়, ক্যাপিটাল M। সব জায়গায় দেখবা তুমি 0.04 ক্যাপিটাল M দেওয়া, আর যদি তোমার লেখা থাকে 0.04 MOL, তখন বুঝতে হবে ওইটা N দেওয়া আছে। আর যদি তুমি ক্যাপিটাল M দেখো, মানে বড় হাতের M দেখো, তখন বুঝতে হবে ওইটা S দেওয়া আছে। কথাটা কি বুঝতে পারছো? আরে আরেকটা কথা ছিল ভাইয়া, বলো ভাইয়া। যে এখানে যে সূত্রটা আপনি ইউজ করছেন, জি, মোলারিটির মূল সূত্র। এসএটিপির ক্ষেত্রে যেটা করছেন এটা, মানে আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে যে মানটা দেওয়া আছে না, এই যে 24.789, এই মানটা তো আমি বইয়ে কোথাও পাইনি, গাইডে আছে অবশ্য। হ্যাঁ, এসএটিপি এটা ইন্টারমিডিয়েটের জিনিস বেশি, এটা তো এসএটিপি থেকে তোমাদের কোশ্চেন আসবে না, এইচটিপি থেকেই আসবে। তাও ফর্মুলাটা তোমাদের শিখাইছি, তোমাদের এসএটিপি দিয়ে করাইলাম। এইচটিপি দিয়ে করলেও একই জিনিস, তোমরা এখানে 22.4 বসাই দেবো জাস্ট, আর পুরো অঙ্কর প্রসেসটা সেম থাকবে। জি, সেটা একটু ক্লিয়ার করতে চাচ্ছিলাম যে ওই এসটিপির ওটা আছে যে 22.4 ওই লিটার, ওইটা দিয়ে মানে বেশিরভাগ অঙ্ক করা আছে বইয়ে প্লাস গাইডে। হ্যাঁ, ওইটা দিয়ে তোমাদের বেশিরভাগ কোয়েশ্চেন আসে, কিন্তু অনেক সময় কারণ টিচাররা যারা এসএসসি যারা পড়ায়, এসএসসি যে টিচাররা তারা এইচএসসিও পড়ায়, ওই কারণে দেখবা কি তারা অনেক সময় খেয়াল থাকে না যে বইয়ে আসলে এইচটিপি দেওয়া না এসএটিপি দেওয়া। আর এই কারণে আমার স্টুডেন্ট হিসেবে আমি চাই তোমরা সবকিছুর জন্য প্রিপেয়ার থাকো, যদি ভুলেও কখনো এসএটিপি দিয়ে এসে যায় তোমরা ভয় পাবো না, তোমরা ডাইরেক্ট 24.789 আমরা জানি বসে করে ফেলবো অঙ্ক, ঠিক আছে, কোনো ভয় নাই। যে আরেকটা জিনিস জানার ছিল যে এই যে মোলারিটি, হ্যাঁ এই মোলারিটিকে তো এস দিয়ে প্লাস সি দিয়ে প্রকাশ করা যায়, তাই না? দুইটা দিয়ে আমরা লিখতেছি। এটার মানে আসল মানেটা কি, মিনিংটা কি, এস বা সি এর মিনিংটা কি? এস বা সি ভাইয়া আসলে দেখো, তোমার বাবা মা, আচ্ছা আমি যেহেতু নামটা দেখতে পাচ্ছি, তোমার নামটা একটু বলো ভাইয়া। নাহিদ। হ্যাঁ নাহিদ, তাহলে তোমার বাবা মা যেমন তোমাকে নাম দিচ্ছে নাহিদ, এরকমই আর কি, যে কি মানে যারা রিসার্চ করছে তারাও এটাকে ভাবলো, যেহেতু মোলারিটি এটাকে এস আর সি দ্বারা প্রকাশ করছে, ঠিক আছে। এখন তোমার এটা দুইটা কারণ হইতে পারে, এক তাদের মনের ইচ্ছা হয়েছে, আর একটা হইতে পারে
মানে আমাদের কেমিস্ট্রিতে তো অনেক ফর্মুলাই আছে, ঠিক আছে? বড় ক্লাসে উঠলে আরো অনেক অনেক ফর্মুলা পাবা, হায়ার লেভেল রিসার্চে গেলে অনেক ফর্মুলা, ওই প্রত্যেকটাকে অ্যালফা দ্বারা প্রকাশ করা হয়, তারপরে এই যে গামা দ্বারা প্রকাশ করা হয়, অনেক হ্যাঁ কিছু। ভাইয়া, মূলত আমি কেন জিজ্ঞেস করলাম শুনে না, আমি এই জন্য জিজ্ঞেস করলাম যে যেমন ধরেন ভলিউম, ঠিক আছে, আয়তন, এটাকে যেমন ভি দিয়ে প্রকাশ করা হয়, সেই রকম মোলারিটিকে এস দিয়ে প্রকাশ করার পিছনে কোনো কারণ আছে কিনা সেটা জানার জন্য আমি জিজ্ঞেস এই যে করলাম। আমরা মোলারিটি ডেফিনেশনে কি পড়ছি বলো তো? ইংলিশে যদি তুমি বলো, ইংলিশে তুমি স্যাচুরেশন বলবা, ঠিক আছে? জি, এই জিনিসটাকেই তোমরা স্যাচুরেটেড বা স্যাচুরেশন প্রসেস বলতে পারো, এটাই জানা ছিল, ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে? এই জিনিসটা থেকে এসটা আসছে, কোয়েশ্চেনটা বুঝতে পারলাম। আর সিটা বাহ, আসে ভাইয়া। যদি সিটা, কারণ ডেফিনেশনে আমরা কনসেন্ট্রেশন দেখতে পাচ্ছি, ঠিক আছে? ওই কারণে। আচ্ছা ভাই, আমি আবার একটু পরে কোয়েশ্চেন নিয়ে যাচ্ছি, আমরা টপিকে একটু আগাই, ঠিক আছে? লাস্টে আবার ক্লাস শেষে সুযোগ দিব, আমাদের অলরেডি 9টা বেজে গেছে, আর 10 মিনিটের মতো পড়াবো মনে হয়, বুঝছো? একটু আগাই নেই। আর যে মোল আর এম নিয়ে কোয়েশ্চেনটা ছিল, ওইটা আশা করি বুঝতে পারছো সবাই? যে কোয়েশ্চেন করছিল বুঝতে পারছো? এম ও এল আর ক্যাপিটাল এম এর মধ্যে পার্থক্যটা? আচ্ছা, তাহলে এই পরের অঙ্কে আসি আমরা, চলো। এইখানে আমরা আগেরটার ঠিক উল্টা জিনিস হলো হলো কি, এখানে 2 মোল, এখানে 2 মোল সলিউশন, মোলারিটি সলিউশন 2 মোল, আর লিটার আমাদের জানা নাই, ঠিক আছে? আমাদের কত লিটার HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড দিছে আমরা জানি না। তাহলে এই জিনিসটা যদি আমরা নাই জেনে থাকি, এই জিনিসটা বের করতে হবে আমাদের নিশ্চয়ই। আর এখানে কি, যেহেতু দেখতে পাচ্ছ তোমরা, হিট দেওয়া হয়েছে, মানে বার্নার থেকে আগুন যাচ্ছে এখানে, তার মানে কি পানি এখানে গরম হয়ে উড়ে যাবে, এখানে উড়ে কত 7 লিটার বাষ্প হয়ে গেল, মানে কি HCl এর এখান থেকে 7 লিটার বাষ্প হয়ে গেল। তাহলে 7 লিটার সলভেন্ট যদি বাষ্প হয়ে যায়, এরপর কি আরেকটা জিনিস বলা আছে কি কোয়েশ্চেনে, যে এই যে দ্রবণের মোলারিটি 1.5 মোলার বেড়ে গেল, ঠিক আছে? তাহলে এরপর আমাদের কি চাইলো, যে দ্রবণের আয়তন। ভাই অঙ্কটা ভালো দিয়ে দেন। কিছু বললা ভাইয়া? সবাই মিউট করে ফেলো। তাহলে আমাদের প্রশ্নে কি চাইছে, যে দ্রবণের আয়তন মিউট করে এখানে ফেলো। তোমার অপেক্ষা এই আইডি নাম কার? তুমি নিজেকে মিউট করো এবং ক্যামেরাটা অফ করো। বুঝতে পারছি। মিউট করে ফেলো সবাই। তাহলে আমাদের কি দেওয়া আছে কোয়েশ্চেনে, যে 2 মোল HCl দেওয়া আছে, ঠিক আছে? 2 মোলার মানে 2 মোলারিটির HCl। এরপর কি 2 মোলারিটির যে আগে কত লিটার? আরে ভাই, এই যে এই আইডিটা তুমি মিউট করো প্লিজ, শাহরিয়ার নাকি? এই অঙ্কটা ভালো করে একটু বুঝিয়ে দেন। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তোমার অপেক্ষায় তোমাকে ক্লাস থেকে বের করে দিব, বলছি বারবার যে ক্যামেরাটা অফ রাখো। আচ্ছা, তাহলে আমরা অঙ্কে চলে আসি আবার, ঠিক আছে? এখন আমরা আগের লিটার যেহেতু জানি না, আমরা যেটা জানি না ওটা আমরা কি ধরে নেবো বলো তো? এক্স ধরে নিলাম, বা ওয়াই ধরে নিলাম, জেড ধরে নিলাম, যেটা ইচ্ছা ধরে নিতে পারো তুমি, কোনো সমস্যা নাই। তাহলে এখানে আমাদের এই কোয়েশ্চেনের কাছেই করে ফেলি। এখানে যেহেতু বলা আছে যে 7 লিটার বাষ্প হয়ে উড়ে গেছে, তার মানে কি এই টোটাল দ্রবণ থেকে 7 লিটার বের হয়ে গেছে, এরকম বাষ্প হয়ে বের হয়ে গেছে। এটা যেহেতু বাষ্প হয়ে বের হয়ে গেছে, আমরা বলতে পারি না যে এই এখন যে দ্রবণ আছে, এই দ্রবণের নতুন আয়তন কত, এক্স মাইনাস 7 লিটার, কারণ আমরা এটাকে এক্স ধরে নিছি, ঠিক আছে? যে আগে এক্স লিটার ছিল, কিন্তু 7 লিটার উড়ে গেল, তো 7 লিটার উড়ে গেলে নিশ্চয়ই এক্স থেকে মাইনাস হয়ে যাবে 7 লিটার। তো আমরা কি বলতে পারি, এখন
এইটার মধ্যে x মাইনাস 7 লিটার আয়তনের দ্রবণ আছে। আর একটা কি বললো যে 1.5 মোলার মানে 1.5 m বেড়ে গেছে। কি বেড়েছে? মোলারিটি বেড়ে গেছে। তাহলে এখানে 2 মোল 2m আর 1.5 যেহেতু বাড়ছে তার মানে নিশ্চয়ই 2 এর সাথে আমাদের প্লাস করতে হবে। সিম্পল। তাহলে আমরা কত পাচ্ছি এখানে? 3.5। এখন আমরা সেই আগের ফর্মুলায় চলে যাব যেটা আমরা দেখছিলাম, C1V1 C1V1 সমান সমান C2V2 C2V2। তাহলে ভাইয়া মাঝে মাঝে ভিডিওটা বন্ধ হয়ে যায় কেন? তোমার নেটওয়ার্কে মনে হয় সমস্যা হচ্ছে ভাইয়া। সবাই কি ভিডিও দেখতে পাচ্ছ? এখনের স্ক্রিনটা দেখতে পাচ্ছ সবাই? জি দেখতে পাচ্ছি। জি ভাইয়া। জি ভাইয়া দেখতে পাচ্ছি। না আমার এখানে তো নেটওয়ার্কের আচ্ছা সমস্যা নেই এখন দেখতে ভাইয়া। পাচ্ছ এটা? তো পিন আনপিন করো। আনপিন করে ফেলো। আমার মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। ওইটা এখন দেখা যায় কিন্তু কিছুক্ষণ আগে বন্ধ হয়ে গেছিল। চালিয়ে যান। নেট প্রবলেম হলে মাঝে মধ্যে হয় ভাইয়া, ঠিক আছে? কোনো সমস্যা না, আমি এটা শেষ করাই, তারপর যদি প্রবলেম হয় লাস্টে একবারে বইলো, আমি আবার রিভাইজ করাবো, কারণ সব তো লেখাই আছে। তাহলে আমরা কি বললাম তুমি আবার শোনো। এখানে আমরা এক্স লিটার ধরে নিছি, যে আগে ধরো এক্স লিটার HCl ছিল ক্লিয়ার বা হাইড্রোক্লোরিক অ্যাসিড ছিল। তাহলে এখান থেকে 7 লিটার বাষ্প হয়ে উড়ে গেল, তার মানে কি x-7 লিটার এখন আছে, মানে কি আগে থেকে 7 লিটার কম, x-7। আর কি বলা আছে? 1.5 m বেড়ে গেল মোলারিটি। তো আগে মোলারিটি 2 ছিল, তার সাথে 1.5 মোলারিটি বেড়ে গেল, তাহলে ওকে ভাইয়া 1.5 এটা হচ্ছে 3.5 মোলার। এখন তোমার আমাদের কোশ্চেনে চাওয়া হয়েছে কি দ্রবণের আয়তন আগে কত ছিল। তো এখানে মেইনলি কষ্টে বোঝার পার্টটা এতটুকুই, যে x-7 করতে হবে আমাদের, যে 7 লিটার বাষ্প হয়ে কমে গেছে, আর কি 2 এর সাথে 1.5 প্লাস করতে হবে। তাহলে আমরা কি কি জানি? এটা হচ্ছে C1 আর এটা কি V1, ঠিক আছে? এই ফর্মুলাটা লেখার আগে তোমরা সুন্দর করে এই জিনিসটা লিখে দিও যে N1 is equal to N2, কারণ আমরা কি জানি? মোলের অ্যামাউন্ট বা মোলের সংখ্যা সবসময় সমান থাকে দ্রবণে। তারপর এইখানে আমরা আসবো যে C1V1 is equal to C2V2। এখন আমাদের এটা C1 এটা V1 আর এটা হচ্ছে কত? এটা হচ্ছে C2 আর এটা হচ্ছে V2। তো অন্য কালি ভাইয়া কিছুক্ষণ পর পর গ্রুপ থেকে বের হয়ে যায় কেন? তুমি বের হয়ে যাচ্ছ কিছুক্ষণ পর পর? প্রশ্নটা কি করলা? আচ্ছা, ওর মনে হয় নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল। তাহলে এতদূর তো আমরা সবাই বুঝতে পারছি যে আমাদের কাছে এখানে কি C2 আছে, V2 আছে, আর কি C1 আছে আর V1 আছে, ঠিক আছে? আর আমরা ফর্মুলা কি জানি? C1V1 is equal to C2V2। তাহলে এখন আমরা ফর্মুলাতেই যদি সুন্দর করে বসাই দিই, তাহলে আমাদের V1 পেয়ে যাওয়ার কথা না? কারণ আমরা V1 ও জানি, x ধরে নিছি। তো চলো আমরা ফর্মুলায় বসাই, এখানে ছোট করে লিখতেছি। এই কালি দিয়েই আগে লেখা লাগতো, লাল কালি দিয়ে লেখার জন্য চোখে লাগে বেশি। তো C1V1 is equal to C2V2। আমরা C1 কি জানি? 2m দেওয়া আছে। আগে আগে কত ছিল? 2m, আর পরে 1.5 m বেড়ে গিয়ে কত হলো? 3.5 m, যেটা হচ্ছে C2। তো এখানে আমরা 2 লিখলাম। এরপরে আমরা V1 কি ধরেছি? x ইন্টু x সমান সমান কত? C2।
যেটা হচ্ছে কত 3.5 আমরা করে দেখলাম, কারণ কত 1.5 বেড়ে গেছে, 2 এর সাথে প্লাস করে দিচ্ছি আমরা 3.5 হয়ে গেছে 3.5। আর আমরা v2 কি ধরে নিছি x - 7, কারণ আমরা আগেরটা যেহেতু x ধরছি আর v2 কি বাষ্প হয়ে 7 লিটার উড়ে গেছে, যেটা হচ্ছে 7 লিটার কমে গেছে x থেকে, ইনটু x - 7। এই জিনিসটা সলভ করলে চলে আসে আমাদের এখানে 2x আছে, এখানে 3.5x আছে, আর কত 3.5 ইন্টু 7। 24.5। x এর ভ্যালু কত আসে তোমার 24.5, 3.5 into 7 equal 24.5। আচ্ছা 24.5, এটাকে আমরা কি দ্বারা ভাগ করব এখন 2 দিয়ে ভাগ করব না, এই টোটালটাকে আমরা 2 দিয়ে যদি ভাগ করে দেই তাহলে কিন্তু আমরা x এর ভ্যালু পেয়ে যাচ্ছি এখানে। আমার তো আসছে ভাই ভাই 9.33। ওইভাবে তো করলে হচ্ছে না ভাই, একটু দেখেন। দাঁড়াও, হ্যালো ভাই স্যার দেখেন না স্যার 16.33 আসে। জি জি জি, উত্তর 16.33। ওইটাই মেইন ভাই आंसर। আপনার ওখানে 3.5 into x আসে মোড়া হয় নাই। 3.5x, ও হ্যাঁ এই তো 3.5x না এখানে, তো এটা জি এই জি, পাশে ওখানে কমন নেওয়ার একটা বিষয় আছে। যাবে। এখানে কি আছে মাইনাস 3.5 ইনটু 7 করলে আমরা কত পাচ্ছি 3.5 ইনটু 7 24.5। ঠিক আছে, মাইনাস 24.5। জি, তাহলে জিনিসটাকে আমরা 2x টাকে আমরা এই পাশে নিয়ে আসি আর এই মাইনাসটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে কি হয়ে যাবে বলো তো 24.5 is equal to 3.5x minus 2x। 2.5 2x। তাহলে এখানে কত বাকি থাকতেছে বলো তো 1.5x বাকি থাকতেছে। তো 1.5x বাকি থাকলে এখানে উপরে লিখি 1.5x যদি বাকি থাকে, তো এখন জিনিসটা দাঁড়াচ্ছে এরকম যে 1.5x is equal to 24.5। এরপর x এর ভ্যালু কত আসবে 24.5 কে ভাগ করব 16.3। 16.3 आंसर মিলছে। জি, তো আমাদের ফাইনাল অ্যান্সার কত হবে 16.33 লিটার। আর যদি এখানে বলে দেয় মিলিলিটারে লেখো, তখন এটাকে আমরা কত ভাগ গুণ করে দেব 1000 দিয়ে। এই জিনিসটা কি সবাই বুঝতে পারছো? অঙ্কটা একটু কঠিন ছিল। ভাইয়া ম্যাথটা আর রিক্যাপ করলে আচ্ছা এই যে এখানে দেখো আমাদের কি দেওয়া আছে কোশ্চেনে যে আগে 2m ছিল মোলারিটি, কিন্তু আমাদের লিটার কত দেওয়া নাই, এই কারণে আমরা কি করলাম লিটার এক্স লিটার ধরে নিলাম। এরপর কি করলাম এখানে হিট দেওয়া হলো। ভাই এতক্ষণ পূর্বে আমার ভিডিও অফ হয়ে গেছিল। আচ্ছা সমস্যা না, আবার শুরু থেকেই বুঝাচ্ছি, তুমি দেখো। তাহলে ভাইয়া আমার ভিডিও বন্ধ হয়ে গেছিল, এটা সমস্যাটা হ্যাঁ সবারই তো ভিডিও আসতেছে, তোমার মেবি একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা সমস্যা নেই, রেকর্ডিং করা আছে, তুমি রেকর্ডিং থেকে একটু লাস্টের পার্টটা দেখে নিও ইউটিউব থেকে। তাহলে এখানে কি হচ্ছে হিট দেওয়ার ফলে 7 লিটার বাষ্প হয়ে উড়ে যাচ্ছে, মানে কি 7 লিটার চলে গেছে। তাহলে আমরা আগে যেহেতু আয়তন এক্স ধরে নিছি, তো এখন 7 লিটার চলে গেছে। চলে যাওয়া মানে সিম্পল, ধরো তোমার কাছে 5টা চকলেট আছে, আমি তোমার কাছ থেকে 3টা চকলেট নিয়ে নিলাম, তোমার কাছে এখন কয়টা থাকবে 2টা, নিশ্চয়ই কমে যাবে। এখন যদি তোমাকে বলি তোমার কাছে এক্স চকলেট আছে, তোমার কাছ থেকে আমি 2টা চকলেট নিয়ে নিলাম, তখন তোমার কাছে এখন কয়টা থাকবে এক্স মাইনাস 2টা চকলেট। সেম জিনিস এখানে এক্স মাইনাস 7 হচ্ছে এখনের প্রেজেন্ট যে ভলিউম সেটা বা আয়তন, ঠিক আছে, কারণ আগে আয়তন ছিল এক্স আর এখন 7 লিটার উড়ে গেছে, 7 লিটার টাটা গুড বাই চলে গেছে টোটালি, তো এটা এখন কি এক্স মাইনাস 7 লিটার হয়ে গেছে।
এখানে আমরা কি ভলিউমটা পেয়ে গেলাম এই বর্তমান সলিউশনের হিট দেওয়ার পর যেটা হলো। এরপর কি আরেকটা বলা আছে যে 1.5 m মোলারিটি বেড়ে গেল। তো আগে মোলারিটি 2 m ছিলই, এরপর কিন্তু আবার বাড়ছে। তোমার কাছে একই জিনিস, চকলেটের এক্সাম্পল, যদি 2টা চকলেট আছে আমি আরো একটা দিলাম, তোমার কাছে কয়টা থাকবে? 2 + 1 3টা। এখানে কয়টা? 2 ছিল, 1.5 আরো বেড়ে গেছে। তো বাড়ার ফলে কি হলো? এটা 2 + 1.5 হয়ে গেল 3.5 m। ঠিক আছে, তো এখন আমাদের কাছে V2 C2 আছে আর C1 ও আছে, আর V1 আমরা x ধরে নিছি। তো এই টোটালটা করার পর আমরা ফর্মুলায় চলে যাব। টোটালটা করার পর আমরা কোন ফর্মুলায় চলে যাব? আমরা যে ফর্মুলাটা শিখছিলাম, C1V1 = C2V2। কারণ আমরা কি জানি এই দুইটার মধ্যেই কি মোল সংখ্যা সবসময় সেম থাকবে। তো সবার আগে উপরে আমরা লিখে নিব যে N1 = N2, কারণ আমরা জানি মোল সংখ্যা কখনো চেঞ্জ হয় না, লিটারে সবসময় সেম থাকে দ্রবণে। তাহলে C1V1 = C2V2। এরপর কি পাচ্ছি আমরা? দেখো এরপর কি এখানে V1 x আর C1 2, এখানে আমরা ভ্যালুগুলো বসাই দিই। ঠিক আছে, 2 ইন্টু কত x সমান সমান C2 যেটা হচ্ছে 3.5 ইন্টু V2 যেটা হচ্ছে x - 7 লিটার, x - 7 লিটার। এখন এর পরের স্টেপ কি? এখানে 2 এর সাথে x মাল্টিপ্লাই হচ্ছে, তার মানে কি 2x থেকে যায়। এরপর কি 3.5x থাকে, যদি 3.5 কে x এর সাথে আর -7 এর সাথে মাল্টিপ্লাই করি, এটাকে -7 এর সাথে মাল্টিপ্লাই করলে কত থাকতেছে? 24.5। এখন অর দিয়ে ফার্দার আমরা লিখলাম এই যে দুইটাই x আছে, x যেহেতু আছে আমরা কাছাকাছি নিয়ে আসলাম, 2x - 3.5। আচ্ছা ভাইয়া, C1V1 = C2V2, এটা কোন সূত্র? আমি আর কি নিউ তো এজন্য। আচ্ছা, এটা আমরা ওই যে C = N/V একটা সূত্র আমরা দেখলাম না এতক্ষণ যে আমরা অঙ্ক করতেছিলাম, এটা দিয়েই তো মেইনলি করতেছিলাম। জি ভাইয়া, দেখেছি ওই সূত্রটা। হৃদয় কথা বলছো? না না, আমি না ভাইয়া, আমি হচ্ছে এমডি মাহির। আচ্ছা মাহির, তাহলে ভাইয়া দেখো এখন C = N/V এটা মোলারিটির সূত্র, বা এখানে C অথবা আমরা S ও লিখে থাকি অনেক সময়। ঠিক আছে, তাহলে N এখানে কি? মোল সংখ্যা, আর V হচ্ছে ভলিউম। তাহলে এই জিনিসটাকে একটু উল্টাইয়ে যদি আমরা লিখতে পারি, তাহলে ভিটাকে এই পাশে নিয়ে আসলে কি হয়ে যায় বলো তো? N = CV। এখন আমি কিছুক্ষণ আগে একটা শরবতের এক্সাম্পল দিছিলাম যে চিনির শরবতে ধরো তুমি 4 চামচ চিনি দিলা। ঠিক আছে, 4 চামচ চিনি দেওয়ার পর তুমি ওইটার মধ্যে পানি একটু বাড়াই দিলা। ঠিক আছে, পানির ওইটার মধ্যে আরো 2-3 লিটার পানি দিলা তুমি শরবতের মধ্যে। তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে ওইখানে চিনি 4 চামচই থাকতেছে, তুমি কিন্তু 4 চামচ চিনি উঠাই আনো নাই, তুমি খালি একটু পানি ঢালছো। ওই পানি ঢালার ফলে পার লিটারে আর কি চিনির অ্যামাউন্টটা ব্যালেন্স হয়েছে, কিন্তু চিনির অ্যামাউন্ট সেমই আছে। তো N1 N2 এগুলোকে তুমি চিনির অ্যামাউন্ট ধরে নিতে পারো, এটা শরবত এটা শরবত। ঠিক আছে, তো এই দুই শরবতের মধ্যেই চিনির অ্যামাউন্ট সেম। তো ওইখান থেকে আমরা কি পাই? N1 = N2, মানে এখানের মোল সংখ্যা আর এটার মধ্যে যত মোল আছে HCl এর, ওই দুইটা সবসময় সমান থাকবে। তো আমরা N কি জানি? CV। তো N1 এর ক্ষেত্রে C1V1, প্রথমটার ক্ষেত্রে আমরা N1 বের করলাম যেটা হচ্ছে C1V1, আর দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা N2 বের করলাম যেটা হচ্ছে C2 × V2। ঠিক আছে, এখন আমরা ফর্মুলা ওয়াইজ কি জানি? এই দুইটা সমান, তাহলে কি এখানেও আসলে পর কি এই দুইটা সমানই হবে। তো সমান হওয়ার পর আমরা যে ভ্যালুগুলা বসাইলাম হিসাব করে, ওইটা আমরা এখানে বসাই দিলাম। ওইখান থেকে আমরা আর কি এক্স এর ভ্যালুটা পেয়ে যাইতে পারি, যেটা হচ্ছে কত লিটার আগে ছিল। বুঝতে পারছো? জি বুঝতে পারছি। আচ্ছা, আজকে ছুটি দেন? হ্যাঁ ভাই, এই অঙ্কটাই এখনই করে ছুটি দিয়ে দিচ্ছি। তাহলে এটার পর কত পাবো আমরা? এখানে 1.5x পাবো, যেটা সমান সমান -24.5।
তাহলে এক্স এর ভ্যালু বের করতে গেলে -1.5টাকে এই পাশে আনতে হবে। তো এক্স সমান সমান কত? -24.5 ভাগ -1.5 লিটার। তাহলে মাইনাস মাইনাস কাটা চলে যাবে, আমরা জানি। আচ্ছা, প্লাস হয়ে গেল, এটা প্লাসটা কিন্তু এটা কাটা চলে গেছে আর কি। ঠিক আছে, এরপর কি হলো? এইটা দিয়ে এটা ভাগ হয়ে গেল, ভাগ করার পর আমরা কি পেলাম? এই জিনিসটা পেয়ে গেলাম, যেটা হচ্ছে 16.33 লিটার। তো আশা করি অঙ্কটা আজকে সবাই বুঝতে পারছো। এখনো সবাই যাইও না, একটা হোমওয়ার্ক দিব আমি তোমাদের। উত্তর হবে 16.33। এটা সবাই বুঝতে পারছো তো? জি ভাই বুঝতে। জি ভাইয়া, উত্তর 16.33। সহিষ্ণুতা, অ্যাঞ্জেলিন, মাহিরা, মুবাশশিরা, মৌলি, তোমরা সবাই বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা হ্যাঁ বুঝছি, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। মেয়ে বলে আবার কেউ চুপ থাইকো না, কিন্তু ছেলে মেয়ে সমানেই উত্তর দিবা, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে তোমাদের হোমওয়ার্ক এইটা থাকতেছে। তোমাদের যে ফর্মুলাগুলো দিছি ওইটাকেই যদি তোমরা একটু অল্টার করে বসাইতে থাকো তাহলে এটা পারবা। এই লাস্টেরটা এখনো করাইতে পারিনি, এইটা থাকবে না, তোমাদের প্রথম 3টা হোমওয়ার্ক থাকবে, বুঝছো? এটা সবাই একটা ছবি তুলে নাও, এটা কিন্তু মাস্ট দেখতে চাই। প্রথম 3টা, এটা সবাই একটা শর্টকাট ছবি তুলে নাও। ব্যাস, সবাই স্ক্রিন এবং অ্যান্সার গুলা আমাদের ফেসবুক গ্রুপে করে দাও সবাই। ঠিক আছে, তোমরা এই অঙ্কগুলা করে ছবি তুলে একটু ইসে পাঠাই দিও। ফেসবুক গ্রুপেও দিতে পারো, নাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপেও দিতে পারো, আমি যে কোনো জায়গা থেকে চেক করতে পারি। আবার আমার মেসেঞ্জার আইডি আছে জেনিত বারোই, জেনিত স্পেস 12, ঠিক আছে? ওইখানেও তোমরা সবাইকে পাঠাই দিতে রিমাইন্ড পারো। করি আমার কাছে। আচ্ছা হৃদয়, তোমাকে কথা বলার সুযোগ দিতেছি। ভাইয়া আইডিটার ভাই নাম আপনার আর একটু বলেন। আইডি লিংকটা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েন। হ্যালো আচ্ছা, হ্যালো ভাই, লিংকটা দিয়ে দিব আমি, তাহলে বেটার হয়। আর কবের ভিতরে ভাইয়া এটা আপনার মানে আইডিটা হোমওয়ার্ক জমা দিতে আর একটু হবে? বলেন। আচ্ছা একজন একজন করে প্রশ্ন করো। এটা সবার তোলা হয়েছে ছবি? আচ্ছা, প্রথম 3টা কিন্তু মাস্ট হোমওয়ার্ক, তোমরা করে আনবা। লাস্টের এটা ট্রাই করতে পারো, ঠিক আছে? এটা না পারলেও সমস্যা নাই, কারণ এটা আমি শিখাইনি এখনো। ওকে, সবাইকে